This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. 2001 সালের অষ্টম সংসদ নির্বাচনে চট্টগ্রাম 15 সাতকানিয়া লোহাগাড়া সংসদীয় আসনে 4 দলীয় জোটের প্রার্থী জামায়াতে ইসলামী শাহজাহান চৌধুরীর বিরুদ্ধে নির্বাচন করায় চরম খেসারত দিতে হয়েছে তৎকালীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অলি আহমেদকে। 5 বছর তিনি বিএনপিতে ছিলেন অবহেলিত। স্থায়ী কমিটির মিটিংয়ে চা নাস্তা খাওয়া ছাড়া আর তেমন কাজ ছিল না তার। ভিতরে ভিতরে লঙ্কার রাজা রাবণের ছোট ভাই বিভীষণ হয়ে ওঠেন। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে মতবিরোধের জের ধরে বিএনপির প্রতিষ্ঠাতাদের অন্যতম অলি আহমেদ আওয়ামী লীগের সঙ্গে হাত মেলান। সংসদীয় কুর মাধ্যমে প্রধানমন্ত্রী হতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা তাকে প্রস্তাব দেন। এতে তিনি রাজিও হয়েছিলেন। 2021 সালের 14 মে নিউজ 24-কে দেওয়া এক সাক্ষাৎকারে অলি আহমেদ নিজে তা স্বীকার করেন। 1995 সালের শেষ দিকে 1996 সালের প্রথম দিকে আমার ঘরে প্রস্তাব নিয়ে আসছিল আখম জাহাঙ্গীর, এই 2 মাস আগে মারা গেছে, এবং ওনার চাচা হাফিজ। ওনারা দুজন আমার বাসায় এসে 2 রাত্রে কন্টিনিউয়াসলি আমার সাথে নেগোশিয়েট করেছে। আমি রাজি হয়েছিলাম প্রধানমন্ত্রী হওয়ার জন্য। কিন্তু পরবর্তীতে ব্যাটে বলে হয়নি। ডক্টর অলি আহমেদের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন হাওয়ায় মিলিয়ে গেলেও ক্ষমতা চর্চা করার মোহ তাকে পেয়ে বসে। অপেক্ষায় থাকেন সুযোগের। আওয়ামী লীগের নেতৃত্বাধীন 14 দলের আন্দোলন যখন তুঙ্গে, তখনই অন্তত 24 জন এমপি নিয়ে 2006 সালের 26শে অক্টোবর বিএনপি থেকে পদত্যাগ করেন অলি আহমেদ। গঠন করেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি। বিএনপি ত্যাগের প্রেক্ষাপট ব্যাখ্যা করতে গিয়ে এলডিপি চেয়ারম্যান ডক্টর অলি আহমেদ বিএনপি চেয়ারপারসন ও তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং তার পুত্র তারেক রহমান সম্পর্কে অত্যন্ত আক্রমণাত্মক মন্তব্য করেছিলেন। তারেক রহমান সম্পর্কে অলি আহমেদ অভিযোগ করেছিলেন যে তারেক রহমানের নেতৃত্বাধীন হাওয়া ভবন ছিল দেশের সকল দুর্নীতি ও অরাজকতার কেন্দ্রবিন্দু। তিনি তারেক রহমানকে অপরিণত, অহংকারী এবং দুর্নীতির মদতদাতা হিসেবে আখ্যায়িত করেছিলেন। ওই সময় খালেদা জিয়া সম্পর্কে অলি আহমেদ বলেছিলেন, প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম জিয়া দলকে পারিবারিক প্রতিষ্ঠানে পরিণত করেছেন এবং ত্যাগী নেতাদের অবমূল্যায়ন করে দুর্নীতিবাজদের আশ্রয় দিচ্ছেন। তিনি আরও মন্তব্য করেন যে খালেদা জিয়া কাউকে সম্মান দিতে জানেন না এবং তার শাসনামলে দেশ জঙ্গিবাদের ঝুঁকিতে পড়েছে। প্রসঙ্গত 2006 সালের 28শে অক্টোবর বিএনপি সরকারের মেয়াদ শেষ হওয়ার পর নবম সংসদ নির্বাচন পরিচালনার জন্য তত্ত্বাবধায়ক সরকার প্রধান করতে বিএনপি প্রধান বিচারপতির বয়স 65 থেকে 67 করেন। এতে অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি KM হাসান তত্ত্বাবধায়ক সরকার প্রধান হওয়ার কথা। কিন্তু আওয়ামী লীগ লগি বৈঠা আন্দোলন শুরু করলে বিচারপতি হাসান প্রধান উপদেষ্টার পদ গ্রহণে অসম্মতি জানান। রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদ বিধান অনুসারে বিচারপতি মাহমুদুল আমিন চৌধুরীকে অনুরোধ না জানিয়ে নিজেই তত্ত্বাবধায়ক সরকার প্রধানের দায়িত্ব নেন। এতে কড়া সমালোচনা করেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি চেয়ারম্যান ডক্টর অলি আহমেদ। পুলিশ, সামরিক বাহিনী যে যেখানে আছেন না কেন, আপনাদের কর্তব্য, জনগণের বিরুদ্ধে আপনারা যেতে পারেন না। আমরা সবাই মিলে এই জাতির 3 ভাগের 2 ভাগ জনগণকে প্রতিনিধিত্ব করি। রাজাকার এবং স্বৈরাচার বেগম খালেদা জিয়া মাত্র 1/3 জনগণের প্রতিনিধিত্ব করে। সুতরাং 2/3 প্রতিনিধিত্বকে বাদ দিয়ে আপনারা কখনোই আজউদ্দিনের নেতৃত্বে কাজ করতে পারেন না। আর বিএনপিতে চলে গেলে 0 হয়। আরে বেগম জিয়া দেখে যাও। 2008 সালের সেনা সমর্থিত নবম সংসদ নির্বাচনে এলডিপির ভরাডুবি হয়। 18 আসনে প্রার্থী দিলেও চন্দনাইশ আসন থেকে একমাত্র অলি আহমেদ ছাড়া অন্য কেউ জয়লাভ করতে পারেনি। দলটির প্রাপ্ত ভোট ছিল 0.2%। 2012 সালে বিএনপি নেতৃত্বাধীন 18 দলীয় ঐক্যজোট গঠিত হয়। ওই জোটে যোগ দেয় এলডিপি। বিএনপির নেতৃত্বে ঐক্যবদ্ধ আন্দোলনের একটা প্রচেষ্টা চলছে ইতিমধ্যেই আলোচনার শেষ পর্যায়ে, এবং যে কোনো দিন একটা তারা সমগ্র জাতির সামনে কিভাবে আন্দোলন হবে না হবে এটা রূপরেখা দেবে। এই রূপরেখার সাথে আমরা ঐক্যমত। কিন্তু 2019 সালের 27 জুন অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ 20 দলীয় জোটের অভ্যন্তরে থেকেও জোটের কর্মকাণ্ডে অসন্তোষ প্রকাশ করে জাতীয় মুক্তি মঞ্চ নামে একটি নতুন প্ল্যাটফর্ম গঠন করেন।
যদিও তখন তারা জোট ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি, তবে এটি ছিল জোট থেকে মানসিকভাবে সরে আসার প্রথম বড় পদক্ষেপ। 2022 সালের 10 ডিসেম্বর বিএনপি ঢাকায় বিভাগীয় গণসমাবেশের আগে আনুষ্ঠানিকভাবে 20 দলীয় জোট ভেঙে দেওয়ার ঘোষণা দেয়। তখনই এলডিপি এই জোটের ছায়া থেকে বেরিয়ে আসে এবং স্বতন্ত্র পথে হাঁটতে শুরু করে। 2024 সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়নি এলডিপি। শেখ হাসিনার সরকার পতন আন্দোলনে এলডিপির বেশ ভূমিকা ছিল, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে অলি আহমেদের রহস্যজনকভাবে অদৃশ্য একটি দেয়াল তৈরি হয়। 2024 সালের 28 অক্টোবর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের 3 সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম ও মোহাম্মদ হাসিবুল ইসলাম আওয়ামী লীগ সহ 11টি রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধ চেয়ে হাইকোর্টে একটি রিট দায়ের করেন। এই তালিকায় এলডিপির নামও অন্তর্ভুক্ত ছিল। রিটে এলডিপির নাম আসায় দলটির সভাপতি অলি আহমেদ তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তিনি জানান, গত 16 বছর ধরে তারা আওয়ামী লীগের বিরুদ্ধে রাজপথে লড়াই করেছেন এবং জুলাই বিপ্লবেও তাদের কর্মীরা শহীদ হয়েছেন। এলডিপির পক্ষ থেকে এই ভুলের জন্য রিটকারীদের ক্ষমা চাওয়ার আহ্বান জানানো হয়। ব্যাপক সমালোচনা ও এলডিপির জোরালো প্রতিবাদের মুখে একদিন পরে অর্থাৎ 2024 সালের 29 অক্টোবর রিটকারীরা তাদের আবেদনটি প্রত্যাহারের সিদ্ধান্ত নেন। হাইকোর্ট আবেদনটি নট প্রেসড হিসেবে খারিজ করে দেন। কী কারণে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের 3 সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম ও মোহাম্মদ হাসিবুল ইসলামের রিটে ডক্টর অলি আহমেদের লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির নাম অন্তর্ভুক্ত করা হয়েছিল এবং কারা এই ঘটনার সঙ্গে যুক্ত ছিল সেই রহস্য এখনও অজানা রয়ে গেছে। শামীমা চৌধুরী শাম্মী, বিএনএ নিউজ 24। প্রতিবেদনটি ভালো লাগলে শেয়ার করুন, অন্যদের জানার সুযোগ দিন। ডক্টর অলি আহমেদের রাজনীতির উত্থান পতনের গবেষণামূলক প্রতিবেদনগুলো দেখুন এবং নিজের রাজনৈতিক জ্ঞানকে সমৃদ্ধ করুন। লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে বিএনএ নিউজ 24 এর সঙ্গেই থাকুন।